প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। কিছু পয়েন্ট বলবো। একটা হচ্ছে ভারতে নিযুক্ত বা আমেরিকান অ্যাম্বাসেডর সার্জিও গোর, যিনি এশিয়া অঞ্চলটিও দেখেন, তিনি বাংলাদেশে আসবেন। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ। তৃতীয় হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের যে সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান প্রধান, তারা কি তাদের স্বপদে থাকতে পারবেন কিনা। তারা থ্রি স্টুজেস না, মানে তিনজন বন্ধু একই ব্যাচের। তারা তিনজনই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধান। নৌবাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনীর প্রধান তারা ভেবেছেন যে 5ই আগস্টে তাদের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য পরবর্তী রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকবে তারা তাদেরকে এক্সটেনশন করবেন এবং তারা ভালো সুযোগ সুবিধা পাবেন। কিন্তু সেই আশায় গুড়ে বালি, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। নৌপ্রধান অলরেডি বিদায় হয়ে গেছেন। আকাশ প্রধানও থাকতে পারবেন কিনা বিশ্বাস নেই, কারণ না থাকারই কথা। তারা কিন্তু এসে পয়েন্টে পরে আসছি, কেন থাকবেন না। আকাশ প্রধানও থাকতে পারবেন না। সেনা প্রধানকে নিয়েও কথা উঠছে গত কয়েকদিন যাবৎ। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের পদত্যাগের পরে নেক্সট বলা হচ্ছে সেনা প্রধান। কি কারণে সেনা প্রধান সেটাও বলবো। একটা জিনিস মনে রাখবেন, রাষ্ট্রপতি এবং সেনা প্রধানের মধ্যে একটা সখ্যতা ছিল, কিন্তু এখন একজন নেই। কখন নেই? যখন সেনাপ্রধান তুরস্কে গেলেন, তখন কিন্তু রাষ্ট্রপতিকে তড়ি ঘড়ি করে পদত্যাগে বাধ্য করা হয়েছে। আর দ্বিতীয় কারণ আরেকটা বলি, কেন সেনাপ্রধান থাকবেন কিনা, কেন বিমান প্রধান থাকবেন কিনা, কেন তারা থাকতে পারবেন না, কেন তাদের থাকা উচিত নয়, কেন তাদেরকে বর্তমান সরকার রাখবে না। 5ই আগস্টের পর থেকে, 5ই আগস্টের আগেও বিএনপির সাথে সেনাবাহিনীর কিন্তু খুব একটা মহরম বা ভালো সম্পর্ক ছিল না। তখন আওয়ামী লীগ সরকার ছিল, কিন্তু সেনা প্রধান, নৌপ্রধান, বিমান প্রধান গোপনে এনসিপির আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থক ছিল। ঠিক আছে, সেটা একটা ব্যাপার। বিএনপি কিন্তু খুব একটা পাত্তা পায়নি দেশের বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের পরে। সেভাবে বিএনপিকে মূল্যায়ন করা হয়নি। সেনাপ্রধান যখন 5ই আগস্ট ঘোষণা দিলেন, কাদের সাথে তিনি রাজনৈতিক আলাপ আলোচনা করেছেন, তখন তিনি ইসলামী দলগুলো, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, অন্যান্য ইসলামী দল, কিছু ছোটখাটো রাজনৈতিক দল এবং বিএনপি কিন্তু তখনও মূল্যায়ন খুব একটা পায়নি। বিএনপিকেও ডেকেছিল, কিন্তু প্রাধান্য দিয়েছিল জামাত, হেফাজত, এনসিপি, আরো যারা আছে, আসিফ নজরুল, এদেরকে। তখনও কিন্তু বিএনপি এক ধরনের কোণঠাসা অবস্থায় ছিল। এই কোণঠাসা অবস্থায় কেন ছিল? সেনাবাহিনী প্রধান, নৌপ্রধান, বিমান প্রধান তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হিজবুত তাহরির, জামাত এদের সাথে, হেফাজত, এদের সাথে বেশি মহরম ছিল এবং এদেরকেই বেশি প্রাধান্য দিয়েছে। বিএনপি খেয়াল করবেন, বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে কিন্তু সেইভাবে প্রাধান্য পায়নি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও বিএনপি মারাত্মক চাপে ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপিকে কিন্তু এনসিপি, জামাত ছেড়ে কথা বলেনি, এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। এবং বিএনপি নানান টাল বাহানা করে চেয়েছে যে ডক্টর ইউনূস থেকে যেন একটা নির্বাচন আদায় করা যায়, সেই জন্য তারা বিশেষ ভূমিকা পালন করেছেন। ইউনূসের সবকিছুতেই তারা হাঁ উত্তর দিয়েছেন, হাঁ যুক্ত হয়েছিল তখন। এখন বিএনপি কিন্তু সেই কথা বলেছে, কারণ তারা মারাত্মক চাপে ছিল। আওয়ামী লীগ পরবর্তী দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে গুরুত্ব থাকা উচিত ছিল, সেই গুরুত্ব তারা পায়নি। কোত্থেকে পায়নি? সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান প্রধান, জামাত, হেফাজত, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ, তারা কিভাবে কথা বলেছে বিএনপিকে এই সেই বলতে কিন্তু তারা ছাড়েনি। ছাত্রদল, যুবদল, বিএনপি, তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির মহাসচিব, এদেরকে কিন্তু এরা ধোলাই করে দিয়েছে। কারণ বিএনপিরও তখন সাহস ছিল না, কারণ তাদের সেনাবাহিনীর সাপোর্ট ছিল না, নৌবাহিনী, বিমান বাহিনীর সাপোর্ট ছিল না। ওরা তিন বন্ধু, তিন প্রধান কিন্তু এক হয়ে গেছে, এক হয়ে ইসলামী দলগুলোকে ক্ষমতা আনতে চেয়েছে।
ডক্টর ইউনূসকে প্রাধান্য দিয়েছে। ডক্টর ইউনূস নানান বিষয় বিএনপির উপর চাপিয়ে দিয়েছে। এনসিপি জামাতের কারণেও অনেক কিছু চাপিয়ে দিয়েছে বিএনপির উপর। সেই বিএনপি এখন কেন, কোন যুক্তিতে, কি কারণে সেনা প্রধানের এক্সটেনশন করবে আমরা মনে করতে পারি? কি কারণে করবে না। নৌপ্রধান বা বিমান প্রধান, নৌপ্রধান বিদায় হয়েছেন, বিমান প্রধানের কেন এক্সটেনশন করবে না। কারণ এরা কেউ বিএনপিকে ইউনূসের শাসনের সময় সুখে রাখেনি। এরা কেউ আওয়ামী লীগ সরকারের বিদায়ের পরে বিএনপিকে বৃহৎ দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে প্রাধান্য দেয়নি। সেহেতু রাষ্ট্রপ্রধানের পদত্যাগের পরেই এখন যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত, সেনাপ্রধান কি থাকবেন? সেনাপ্রধানকে তারেক রহমান সাহেবের সাথে একটা ছবি দেখবেন, তারেক রহমানের পাশে সেনাপ্রধান, বর্তমান সেনাপ্রধান, তার চেহারা সুরত বদলে গেছে, দাঁড়িয়ে আছেন একদম এইভাবে। তার বডি ল্যাঙ্গুয়েজটা খেয়াল করবেন, কত বিনয়ী ভাব। কিন্তু এই ভাব তো একজন সেনাপ্রধানের তো এই অবস্থা হতে পারে না। ঠিক আছে, আরেকটি বিষয় হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু তারেক রহমান সাহেব দেশে আসেননি। ঠিক আছে, কি কারণে আসেননি? কারণ সেনা সমর্থন পাননি। কাজে তারেক রহমান সাহেব বা বিএনপির সেই বিষয়গুলো মনে আছে। ঠিক আছে, আর একটি বিষয় হচ্ছে 1/11 সময় সেনাবাহিনীর যেসব সদস্য তারেক রহমানের উপর নির্যাতন চালিয়েছিল, সেটাও তারেক রহমান সাহেবের মনে আছে। ঠিক আছে, বর্তমান বিএনপি সরকারের সময় কিন্তু আমাদের যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, তার কিন্তু খুব একটা সরকারের সাথে খুব একটা দহরম মহরম অবস্থান নেই। কারণ সেনাপ্রধান চাপে আছে, এবং চাপে থাকার যথেষ্ট কারণ আছে। বিএনপি চাপে রাখারও যথেষ্ট কারণ আছে, যৌক্তিক কারণ আছে, কারণ বিশ্বাস করা যায় না। সেনাপ্রধানও কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় সেনাপ্রধান করা হয়েছে, রাষ্ট্রপ্রধানকেও কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় করা হয়েছে। এখন যদি বলা হয় যে রাষ্ট্রপতিকে বিশ্বাস করতে পারছি না, তাহলে সেনাপ্রধানকে তো বিশ্বাস করতে পারবে না। এটাই কারণ। আরেকটি কারণ হচ্ছে, সেনাপ্রধান বিদেশে থাকাকালীন অবস্থায় রাষ্ট্রপ্রধানকে পদত্যাগ করতে হয়েছে। সেনাপ্রধানকে সেটা জানানো হয়নি, সেনাপ্রধানকে গুরুত্ব দেওয়া হয়নি, সেনাপ্রধানের সাথে কোনো আলোচনাও হয়নি। বিষয়টা কেমন হবে? যাই হোক, সবকিছু মিলিয়ে যে বিষয়টি বলতে চাই যে আমরা আগামীতে অনেক উত্থান পতন দেখব। সার্জিও গোর বাংলাদেশে আসছেন, তিনিও কিন্তু নানান মেসেজ নিয়ে আসছেন। চীনের সাথে বাংলাদেশের বর্তমানে যে দহরম মহরম অবস্থা চলছে, এটা আমাদের দেশের স্বার্থে ভালো। চীনা বিনিয়োগ যদি বাংলাদেশে আসে, ভারতের বিনিয়োগ যদি বাংলাদেশে আসে, আমেরিকার বিনিয়োগ সেরকম হবে না। কিন্তু ইউনুস তো আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছে। তারা সেগুলোর জন্য বর্তমান সরকারকেও চাপে রাখবে, এবং বর্তমান সরকারকে চাপে রাখতে অলরেডি পররাষ্ট্রমন্ত্রী একজন বানানো হয়েছে, খলিলুর রহমান। ঠিক আছে, এবং নাসিমুল গনির নাম শোনা যায় ডিপ স্টেটের হয়ে কাজ করার জন্য প্রেসিডেন্ট হিসেবে। এটা হবে না। বিএনপি ভুল করবে যদি বিএনপির সিনিয়র নেতা কাউকে রাষ্ট্রপতি বানায়, সেটি ভালো হবে। যদি না বানায়, সেটা ভুল হবে বিএনপির জন্য। সেই বিষয়টি রয়েছে। কাজে সার্জিও গোরের বাংলাদেশে যে আগমন, এটা নিয়েও সেই অনেক বিষয়ে চাপ দেবে চীনের সাথে। এখন বাংলাদেশের স্বার্থ দেখতে হবে। ঠিক আছে, অন্যদিকে আবার শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। সেটাও কতটুকু হয়, কিভাবে হয়, সার্জিও গোর সেরকম কোনো মেসেজ নিয়ে আসবেন কিনা, সেটাও কিন্তু সময়ই বলে দেবে পরিস্থিতি কোন দিকে যায়। সেনাপ্রধান, বিমান প্রধান, ইনাদের যে আর এক্সটেনশন হবে না, এটা পরিষ্কার। অথবা এক্সটেনশনের আগেও যে এখন যে তাদের যে অবস্থান, এখন তারা চাকরিরত অবস্থায় আছেন, এই অবস্থা থেকেও তাদেরকে ওই রাষ্ট্রপতির মতো বিদায় হতে হবে। সেই দিনটির অপেক্ষায় আছি। সেই দিনটি হয়তো আমাদেরকে দেখতে হবে। আর সাম্প্রতিক যে পরিস্থিতি, তাতে বোঝা যায় এনসিপির ছেলেরা, তারেক রহমান, বিএনপি সরকারকে ছেড়ে কথা বলছে না এখনো। এটা অন্য কোনো রহস্য আছে কিনা? জামাতে ইসলাম বিএনপিকে ছেড়ে কথা বলছে না এখনো, রাজপথে তছনছ করে দেবে এবং থাকতে পারবে না। কর্নেল অলি আহমেদ সাহেব
কিসের মেসেজ পেয়েছেন? তিনি জানেন তারেক রহমানকে কারা হত্যা করতে পারে, যে আপনি বাইরে বেশি যাবেন না। তাদের কাছে খবর আছে। কর্নেল অলি সাহেবের কাছে কি খবর আছে? কর্নেল অলি সাহেব ও বিএনপির উপর এত ক্ষুব্ধ কেন? কি কারণ? এই বৃদ্ধ বয়সে এত কিছু। রাজনৈতিক গঠনমূলক সমালোচনা করুন, সেটা হতে পারে, কিন্তু ছেড়ে কথা বলছেন না। জামাত, হেফাজত এবং কর্নেল অলি তারা এনসিপি জামাত 11 দলীয় জোট, জামাত হেফাজত একসাথ হয়ে গেলে নাকি বাংলাদেশের সরকার বিতাড়িত হয়ে যাবে। সেই ধরনের হুমকিও কর্নেল অলি দিচ্ছেন। দেখা যাক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। তবে শেষবারের মতো আবারও বলি, আমাদের সেনা প্রধানের চেহারা সুরতে যে পরিবর্তন এসছে, একজন সেনা প্রধান হিসেবে সেনা আইনে কি বলে, আমি সেদিকে আর যাব না। মানে তিনি অনেক পরিবর্তন হয়ে গেছেন, ঠিক আছে, অনেক পরিবর্তন হয়ে গেছেন। এই পরিবর্তিত পরিস্থিতিতে ওনার যে পরিবর্তন এসছে, সেই পরিবর্তন করেও কি তিনি সেনা প্রধান আর থাকতে পারবেন কি না, সেটাই দেখার বিষয়। ধন্যবাদ।